জান আমার বউ কেন রাগ করছে, আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। ঠিক আছে। এখন আসলে আমার আর রোজা থাকবে না। জান আমার বউ কেন রাগ করছে, আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে? আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে। মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন, ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন। পাত্র আলাদা হলেও পাত্রী হিসাবে আসিফ নজরুল সবখানে ফিট। কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান। আসিফ নজরুল স্যার, তুমি আসলে কার? কথায় আছে প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক। আসিফ নজরুল স্যারকে নিয়ে আজকের অনুসন্ধানটাও প্রয়োজনের প্রেক্ষিতেই করতে হয়েছে। অনেক জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল স্যারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে, কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দিয়েছি আমরা। ইতিহাস গড়ার পথে যাত্রা করা ট্রেনের চালক যদি ভুল পথে যাত্রা করে, তাহলে এই জাতি আর কখনোই গন্তব্যে পৌঁছতে পারবে না। আসিফ নজরুল ওরফে নজরুল ইসলামকে সামনে রেখে সুখের স্বপ্ন নিয়ে 18 কোটি যাত্রী যে ট্রেনে চেপে বসেছি, সেই ট্রেন ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা অনুমান করতে চালকের অতীত সম্পর্কে একটু জেনে আসা বাঞ্ছনীয়। আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে। বাংলাদেশের রয়ের প্ল্যান অনুযায়ী মোট 3টি লেয়ার কাজ করে। প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা, যেটা গেল 15 বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পদ পদবি নিয়ে এরা সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে। এমনকি শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দ্বিতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা কাজ করে গোপনে। তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সব কিছু করে থাকে। তৃতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর। এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচণ্ড ভারত বিরোধী, কিন্তু গোয়েন্দাদের প্রথম 2টি লেয়ার যখন অকৃতকার্য হয়, তখন সবশেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায়। আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায়, তখন আসলে কিছুই করার থাকে না। যে কারণে এদের ব্যাপারে অতি সাবধানী হওয়া অত্যন্ত জরুরি। এই শ্রেণীর ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয়, কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয়। এই ধরনের গোয়েন্দা এজেন্ট নির্বাচনে ভারতীয় গোয়েন্দাদের কিছু সুনির্দিষ্ট চাহিদা থাকে। এসব ক্ষেত্রে যারা অমি চেতনাধারী, দুশ্চরিত্র, ইসলাম বিদ্বেষী এমন ধরনের সব ব্যক্তিদেরকে বাছাই করা হয়। অন্তরে আওয়ামী চেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীত রূপে আত্মপ্রকাশ করানো হয়। এ ধরনের এজেন্ট তৈরিতে 1 যুগ 2 যুগ, আবার কখনো তারও বেশি সময় লেগে যায়, যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায়। দেখতে কিছুটা নিষ্পাপ, শ্রুতিমধুর, বাকপটু গোছের এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারতকে আক্রমণ করানো হয়, যা দেখে মনে হবে এরা প্রচণ্ড ভারত বিরোধী। আর এভাবেই তাদেরকে ভারত বিরোধী শিবিরে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলা হয়। এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরও 32 বছর পেছন থেকে শুরু করতে হবে। 19 জানুয়ারি 1992। 1975-এর 15ই আগস্ট থেকে 1981 সাল পর্যন্ত 6 বছর ভারতীয় মগজ ধোলাইয়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশে ফেরার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে ভারত। জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন, তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয়। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে। 1990 সালে এরশাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর, কিন্তু 1991 সালের নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। 1991 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত। 1992 সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেওয়ার প্রথম ভারতীয় অভিযান। ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এঘাদানিক।
শুরু হয় বিভাজনের রাজনীতি। শেখ মুজিবের সময়ে কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের দুই ভাগে ভাগ করে দেয়া হয়। সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত, এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়ার সরকার জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। নিশ্চয়ই ভাবছেন অনুসন্ধানের কোথা থেকে কোথায় যাচ্ছি। আসলে এত কিছু বলার কারণ, যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছি সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে। 1992 সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন, সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল। জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল, সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। এই যে আসিফ নজরুল এখন নাম করা কলাম লেখক, তাকে নিয়োগ করা হলো। আপনারা জেনে খুশি হবেন, আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক, আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি। ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির। শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে, তখন ভারতীয় ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র। আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ, এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত। সবচাইতে বড় দুশ্মন কে? হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী যখন অ আ ক খ করে সারা দেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন, তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজরুল আর তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। ভারতের বিরুদ্ধে গর্জে ওঠা সাঈদী 80-র দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন। গল্প, কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিরের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। দলমত নির্বিশেষে সকলের কাছে সাঈদী যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন, তখন 1989 সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান, যার শিরোনাম দেয়া হয় সাঈদী সমাচার, এক ধর্ম ব্যবসায়ীর উত্থান। বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্যুক, প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন। লেখার শুরুতেই সাংবাদিক আসিফ নজরুল লেখেন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মৌদুদিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে। সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাঈদীর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে। পিরোজপুরের এই মাওলানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই। শর্ষিনা মাদ্রাসায় 5ম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। তারপর তিনি লেখেন, শর্ষিনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। সে মাদ্রাসা থেকে তিনি কামেল পাশ আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে। দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাঈদীর প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দেলোয়ার হোসেন সাঈদী নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। সাঈদীর ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠ চটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত। বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবক দেয়া আসিফ নজরুল তার সেই লেখায় দেলোয়ার হোসেন সাঈদীকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন। তিনি লিখেছেন, বিভিন্ন সূত্রের দেয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগেই কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাঈদী পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর, তসবিহ, ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে, সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন, সেটা দেখে আসা যাক। একমাত্র দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া
আমার জানা মতে আর কি, বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল। হঠাৎ করে দেলোয়ার হোসেন সাঈদীকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল 1986 সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে। আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন। তিনি লিখেছেন, সাঈদী স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন। তিনি ধর্মের দোহাই দিয়ে গনিমতের মাল হিসাবে গড়েরহাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল। মুক্তিযুদ্ধের পর সাঈদী দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং 10 বছর পর নাকি নিজ গ্রামে আসেন। পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাঈদী সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা মিথ্যা। আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা। আসিফ নজরুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাঈদী সম্পর্কে এসব লিখেছিলেন। কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনা নয়। এই লেখার মাধ্যমে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করে এবং দীর্ঘ 1 যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরেণ্য এই আলেম। আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে। অতএব দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের জন্য আসিফ নজরুল প্রত্যক্ষভাবে দায়ী। আসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে। আসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে গণধর্ষণ করা হলেও আসিফ নজরুল গণজাগরণ মঞ্চের ব্যাপারে একদম টু শব্দ পর্যন্ত করেননি। বস্তুত শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই আসিফ নজরুলদেরই ঘাতক দালাল নির্মূল কমিটির ফসল। আসিফ নজরুলের কাঁধে দেয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে। আসিফ নজরুল নিজেকে পাল্টে এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন। মাঝে হজ করে এসেছেন, রোজাও রাখেন, রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন। এখন তুমি বাসায় একা একা বসে আছো, তোর যত্ন নিচ্ছে? সব নিয়ে কিছু না, আমি খালি শুয়ে ঘুমাচ্ছি, শুয়ে আছে। চলে আসো না কেন, দেখে যাও আমাকে। হ্যাঁ, আমাকে দেখে যাও। আমিও তো চাই। জ্বর আক্রান্ত অবস্থায় পড়ে আছো এখন। আমি আসলে ইয়ে তো কেউ থাকে না কেন তোমার পাশে এখন? আসো, এসে দেখে যাও আমাকে। আসতে চাই। তোমাকে স্বপ্ন দেখতেছিলাম। জান, আমার বউ কেন রাগ করছে আমার সাথে? এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। চলে আসো, এখন তো আসবে না বাসায়। তোমার গাড়ি নাই? না, গাড়ি নাই। এই তুমি আসো না, কেউ আসবে না। এখন বাসার মধ্যে একটু জানলেই লাগছে আসতে। আচ্ছা ঠিক আছে, এখন আসলে আমার রোজা থাকবে না। আরেকজনের বউয়ের জ্বরে সেবার হাত বাড়িয়ে দেওয়া সমাজসেবক আসিফ নজরুল যে এখনো ভারতীয় জ্বর, চলুন তার আরও প্রমাণ দেখা যাক। রমনা বটমূল সারা দেশে সিরিজ বোমা হামলা, নারায়ণগঞ্জ গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কটি বড় চক্রান্ত হয়েছে তার মধ্যে একটি 21শে আগস্ট গ্রেনেড হামলা। কতটা সূক্ষ্মভাবে 21শে আগস্টের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমাদের একটি অনুসন্ধান চলছে, যা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। সম্প্রতি 21শে আগস্টের মামলা থেকে তারেক রহমান সহ বিএনপির সব আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে বিএনপি এই ঘটনার সাথে জড়িত নয়। অথচ এই আসিফ নজরুলই স্বভাব সুলভ জোরালো ভঙ্গিতে বলেছিলেন 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী বিএনপি এবং ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যও নাকি বিএনপি চেষ্টা করেছিল। বিএনপি কি এই হত্যার ঘটনা 21শে আগস্ট আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে? অবশ্যই চেয়েছে। তারা জঘন্য রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে, হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে। এখন প্রশ্ন হলো আসিফ নজরুলের বক্তব্য কোনটা সঠিক? বিএনপি দোষী নাকি বিএনপি নির্দোষ? যদি এখন বিএনপির চাপে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত। আর যদি আগের বক্তব্য মিথ্যা হয় তাহলে সেই মিথ্যা তিনি কার পরামর্শে বলেছিলেন সেই জবাব জনগণের সামনে দিতে হবে। আসলে আসিফ নজরুল আগে যা বলেছিলেন সেটাই তার আসল চরিত্র। এখন তিনি যা করছেন সেটা তার অভিনয়। উপরে উপরে নিজেকে আওয়ামী এবং ভারত বিরোধী প্রমাণের জন্য রক্ত গরম করার কথা বললেও আসিফ নজরুল আসলে একজন ভারতীয় জ্বর এবং তিনি যা কিছু করেন সবকিছু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিস থেকেই করানো হয়। অনেকেরই মনে হতে পারে আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন, কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে?
আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে, আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে, এই জন্য এইভাবেই নির্বিচার হামলা করা হবে। 5 তারিখ বিজয়ের পর আসিফ নজরুলের প্রথম ভিডিও বার্তা ছিল আওয়ামী লীগের প্রতি সমবেদনা জানিয়ে। আওয়ামী লীগকে বাঁচাতে তার কাকুতি দেখে মনে হয়েছে নিজ দলের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আসিফ নজরুল। অথচ তার কয়েক ঘন্টা আগেও প্রায় 2000 মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এই আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা। একটা ঘটনা যেন আর না ঘটে। আমার প্রতি যদি আপনাদের বিন্দুমাত্র ভালোবাসা থাকে, যাদের ভালোবাসা থাকে, তারা এই কাজ করবেন না। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার কার্যালয় থেকে শেখ মুজিবের ছবি নামাতে সবচেয়ে বেশি সময় লেগেছে। আসিফ নজরুলের বাসায় প্রায় 2 মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন, যিনি জ্বালাও পোড়াও নাটকের মূল হোতা। আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন। অথচ 5 তারিখের 1 সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন। আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার 1 ঘন্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন। এই ঘটনায় আসিফ নজরুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে 5 কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন। ঘটনাটি তদন্ত করলেই বেরিয়ে আসবে আসিফ নজরুলের তদবিরে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পেয়েছিলেন কিনা। অথচ মঞ্জুর ইত্তেফাক পত্রিকা গেল 15 বছর হাসিনার দালালি করেছে এবং আন্দোলনের সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইত্তেফাক পত্রিকা। আসিফ নজরুল সেই উপদেষ্টা যার ইশারায় সাবের হোসেন চৌধুরী সহ একের পর এক আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পাচ্ছেন। সূত্র জানিয়েছে প্রতিটি জামিনে আসিফ নজরুল মোটা অঙ্কের টাকা নিচ্ছেন। সবশেষ ঝিনাইদহের বিচারক জামিন দিতে না চাইলে তাকে ছুটিতে পাঠানোর ভয় দেখিয়ে ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন দিতে বাধ্য করেন আসিফ নজরুল। ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক 2 সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। আসিফ নজরুলের চাপে বিভিন্ন থানায় মামলা নিতে গড়িমসি করছে পুলিশ। কারণ আসিফ নজরুল গণহারে আসামিদের বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছিলেন। তার দাবি শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেয়া যাবে না। অথচ আন্দোলনের সময় আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসীরা ছাত্র হত্যায় অংশ নিয়েছিল। অথচ আসিফ নজরুল গণহারে মামলার বিপক্ষে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। এরই মধ্যে যেসব হত্যা মামলা হয়েছে তার অধিকাংশ আসামিকে ধরার কোনো তৎপরতা নেই। প্রায় সবখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে এ যেন দেখার কেউ নেই। 15ই আগস্ট জাতীয় দিবস বাতিল করা হয়েছিল, সেই রায় স্থগিত করা হয়েছে আসিফ নজরুলের নির্দেশে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে ছাত্রদের প্রতিনিধি হিসাবে আসিফ নজরুল উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন। সেই ছাত্রদের কতজন জুলাই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদের সংখ্যাও এখন পর্যন্ত সঠিকভাবে গণনা করা হয়নি। যারা আহত হয়েছিল তাদেরও খোঁজ নিচ্ছে না সরকার। উন্নত চিকিৎসার অভাবে আহত অনেকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অথচ আগস্টেই বলা হয়েছিল তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। বাস্তবে এখন পর্যন্ত একজনকেও বিদেশে পাঠানো হয়নি উন্নত চিকিৎসার জন্য। আমার এই শরীরে আমি কি করতে পারবো? যার হাত নাই সে শরীরে কি করতে পারবে? যার পা নাই তার সে কি? এখানে দেখেন চোখে অনেক গুলি আছে। আমার এলাকাতে আমার ছোট ভাই আমার একসাথে আন্দোলন করছে, ওর মাথার ভিতরে এখনো 2টা গুলি আছে। ইস্তিয়াক না, ও কি করবে? আমাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত। কি করতেছে টাকা তো কি করতেছে ওগুলা? আমরা কি উন্নয়নের, আমরা কি আর কি দেশ সংস্কারের অংশ না? এদেরকে এইভাবে অমূল্য, এদেরকে টিস্যু হিসাবে এখন ফেলে দেওয়া হয়েছে। টিস্যু, এরা এখন টিস্যু। আমিও আন্দোলনে ছিলাম, হয়তো আল্লাহ আমার শরীর সুস্থ রাখছে, আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া করি। কেন লাখো শুকরিয়া করি জানেন? কারণ কি আমি যদি গুলি খেতাম, আমি যদি আহত হইতাম, কেউ দেখতে আসতো না আমাকে, কেউ দেখতে আসতো না আমাকে। আজকে এদের প্রত্যেককে আজকে এখানে দাঁড়ায় তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। কেন তারা আন্দোলন কেন করবে? বিডিআর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনে একটি কমিশন গঠন করার কথা থাকলেও সেটা এখনো পর্যন্ত করা হচ্ছে না। জানা যায় আসিফ নজরুলের প্রভাবে আটকে আছে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন। আমি মেজর মোহাম্মদ জাহিদি আহসান হাবিব, রিটায়ার্ড, বিডিআর হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। বহুদিন আগে থেকে শুনে আসছি বিডিআর হত্যাকাণ্ডের পুনর্বিচার শুরু হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো অগ্রগতি দেখতে পাইনি। এই পিলখানা হত্যাকাণ্ড, যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে সরাসরি আওয়ামী সরকার বা ভারতীয়রা জড়িত ছিল, সেই পিলখানা হত্যাকাণ্ডের বিচারের কোনো অগ্রগতি এখনও নাই। গত 4 মাস 4টি ডেট পড়ার পরেও তারা মুক্তি পায় নাই। কোর্ট বিভিন্ন অজুহাতে জামিন শুনানি দীর্ঘায়িত করছেন।
এদিকে পিলখানা হত্যাকাণ্ডে বলির পাঠা বিডিআর জওয়ানদের মামলায় 5 তারিখের পর 3টি জামিন শুনানি হয়েছে। প্রথমটিতে আসিফ নজরুল পিপি নিয়োগ দেওয়ার সময় পায়নি, দ্বিতীয় শুনানির একদিন আগে পিপি নিয়োগ দেওয়া হলেও পিপি নাকি মামলার নথি দেখার সময় পাননি, আর তৃতীয় শুনানিতে নথি পড়ার জন্য আরও কয়েকদিন সময় চেয়েছেন রাষ্ট্রপক্ষ। এভাবেই হাইকোর্ট দেখানো হচ্ছে দেশপ্রেমিক জওয়ানদেরকে। 5 তারিখের পর এরই মধ্যে 2 জন বিডিআর জওয়ানের জেলখানায় রহস্যজনক মৃত্যু হয়েছে। এতে বিডিআরের অন্য সদস্যরাও আতঙ্কে আছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে তাদেরকেও ধীরে ধীরে অসুস্থতার নামে হত্যা করা হতে পারে। একইভাবে তারেক রহমানের মামলাগুলোতেও নানাভাবে জটিলতা তৈরি করে রাখা হয়েছে। এখনও লুৎফুজ্জামান বাবরকে ছাড়ার কোনো খবর নেই। এক মহান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারকে এখনও মামলার দোহাই দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছে আসিফ নজরুল আর প্রথম আলোর জন্যই ছাত্ররা স্বাধীনতা এনেছিল। এখনও কয়েক হাজার আলেম জেলখানায় বন্দী, কৃত্রিম জটিলতা সৃষ্টি করে তাদের জামিন শুনানির সুযোগও দেওয়া হচ্ছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় হাসিনা সরকারের আমলে যারা জেলে গিয়েছিলেন তাদের অধিকাংশ এখনো পর্যন্ত জেলখানায় বন্দী আছেন। ভাবুন তো, তাদের জন্য কি স্বাধীনতা আসেনি? এখন প্রশ্ন হলো, বিদ্রোহী সরকারের বিদ্রোহী কাজী নজরুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হওয়া আসিফ নজরুল তাহলে করছেটা কি? চলুন দেখা যাক আসিফ নজরুল কি করছে। 17 মে 2021। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি অনুমতি ছাড়া ছবি তোলা ও সংগ্রহের অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় সোপর্দ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠিয়েছে ঢাকার সিএমএম আদালত। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংবাদপত্রের একজন সাংবাদিক চুরির দায়ে আটক হয়েছিল। চোরের নাম প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্য খাতের লুটপাট আর দুর্নীতির সাথে জড়িত রোজিনাকে মনে করা হয় স্বাস্থ্য খাতের মাফিয়া। রোজিনার ভাগ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করা একদম অসম্ভব। মন্ত্রণালয়ে রোজিনার চেয়ে তার ভাই আর স্বামীর ক্ষমতা নাকি আরও অনেক বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কেউ তার কথার বাইরে গেলেই তার বিরুদ্ধে নিউজ করার হুমকি দিয়ে ঠান্ডা করে রাখা হয়। তাকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব স্বার্থ উদ্ধার করে থাকে প্রথম আলোর মতিউর রহমান। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন গৃহস্থের একদিন। বারবার ধান খেয়ে যাওয়া ঘুঘু রোজিনাকে বধ করা হয় 17 মে 2021 সালে। সচিব সাহেবের পাশে যে রুম আছে সেই রুমে তো ফাইল টাইল রাখা আছে। ওই রুমে ঢুকে ওই ফাইলের ছবিগুলো তুলতেছিল এবং কিছু ফাইল উনি নিজে নিয়েছিল। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পুলিশ রোজিনাকে কাজের লোক মনে করে আটক করেছিল। কাজের লোকের মতো দেখতে রোজিনা কেন ফাইল ঘাটাঘাটি করছেন এটা চোখে পড়তেই পুলিশ তাকে আটকায়। পুলিশের কাছে বারবার নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও রোজিনার বেশভূষা দেখে পুলিশ তা বিশ্বাস করেনি। রোজিনা যতক্ষণে নিজেকে সাংবাদিক প্রমাণ করেছে ততক্ষণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির। তারা এসে দেখলো একজন ব্যক্তি ওখানে ফাইলের ছবি তুলতেছে এবং ফাইল কিছু নামিয়ে ব্যাগে ঢুকাইছে, শরীরেও ঢুকাইছে। রোজিনার পাজামার নিচ থেকে বের করা ফাইল দেখে সচিব উপসচিবদের মাথা ঘুরতে থাকে, কারণ এই ফাইল এমন এক চুক্তির যে চুক্তি বাংলাদেশ সরকার আমেরিকা এবং ভারতকে না জানিয়ে চীনের সাথে করেছিল। ভারতকে টাকা দিয়ে ফাইজারের টিকা না পেয়ে চীনের সিনোফার্মের টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ। সেই খবরেই ক্ষিপ্ত হয় ভারতীয় চর প্রথম আলো কর্তৃপক্ষ। চুক্তির বিষয়টি ভারতকে জানানোর জন্যই রোজিনাকে চুরি করে ফাইলের ছবি আনতে পাঠিয়েছিল মতিউর রহমান। কিন্তু পুলিশ দেখে চুক্তির সেই কাগজ রোজিনা তার ভেতরে ঢুকিয়ে ফেলেছিল। এই ফাইলগুলো ছিল টিকা সংক্রান্ত। আমরা যে রাশিয়ার সাথে টিকা চুক্তি করছি, চায়নার সাথে টিকার চুক্তি করছি। গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, প্রথম আলো রোজিনা সচিবালয় থেকে ফাইল চুরি করেছিল এবং এখানে এক ফোঁটাও মিথ্যে নেই। অথচ উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল প্রথম কার্যদিবসে রোজিনার মামলাটি খারিজ করে দেওয়ার আশ্বাস দেন। পরদিন মামলাটি খারিজ হয়ে যায়। প্রায় 3 বছর পর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম। 2019 সালের 1 নভেম্বর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যুৎপৃষ্ট হয়ে 9ম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আবরার নিহত হন। ওই ঘটনায় আবরারের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন, যে মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আবরারের বাবাকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতার জোরে মামলাটি আগেই স্থগিত করে রেখেছিল প্রথম আলো। যাবতীয় মুভমেন্ট তাদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। আমি যেটা মনে করি যে এর দায়ভার কিশোর আলোকে অবশ্যই নিতে হবে। সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, আসিফ নজরুলের নির্দেশে পুরো মামলাটি খারিজ করে দেওয়ার প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত করেছেন।
আসিফ নজরুল আর মাস দুয়েক আইন উপদেষ্টা হিসেবে থাকলে প্রথম আলোর নামে আর কোনো মামলা আদালতে অবশিষ্ট থাকবে না। এখন প্রশ্ন হলো, আসিফ নজরুল কি শুধুই প্রথম আলোর সাংবাদিকদের বাঁচানোর জন্য উপদেষ্টা হয়েছেন? উনি কি জানেন এদেশে কত সাংবাদিক আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারণে দেশ ছেড়েছেন? এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইন মন্ত্রণালয়ের একজন পিওনও আমাদের কাউকে ফোন করার সময় পায়নি। উল্টো প্রথম আলোর বিরুদ্ধে আমরা কোনো কথা বললেই মতির পক্ষে হামলে পড়েছেন আসিফ নজরুল সহ তার কিছু উচ্ছিষ্টভোগী। আমি স্পষ্ট বলতে চাই যে প্রথম আলো পত্রিকা তাদের সামনে, ওখানে ডিবি মুনির ছিলেন এবং তার বস ছিলেন এই পুলিশের সাবেক আইজিপি, তিনি তখন ছিলেন ঢাকা মেট্রোপলিটনে, তিনি পুলিশ কমিশনার ছিলেন। তো ওনারা আমাকে একটু মনে করছিলেন হুজুর টাইপের মানুষ, খাবাগুবা টাইপের হতে ভাবছিলেন, হাত করার পরই আমাকে একটু দূরে দাঁড় করেছিলেন। ওখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার আমাদের সামনে লেখা, এবং শিরোনামটা আমি দেখে ফেললাম, ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। তো এরপর ধারাবাহিক যে ঘটনা ঘটলো, এই আমাকে রাতের গভীরে জিজ্ঞাসাবাদ করা হতো, বিভিন্ন সময় আমাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো। আমার সাথে আমার স্কুলের আরও দুজন টিচার ছিলেন, কখনো সম্মিলিত কখনো একা একা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো। আমার সাথে যেটা করছে সেটা আমি দেখছি যে ওনারা বিভিন্ন জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন মিডিয়ার সাথে তারা ফোনে আলাপ করত। প্রথম আলোর বিরুদ্ধে নিরীহ মানুষকে জঙ্গি সাজানোর অভিযোগ নিয়ে 15 মিনিটসের পক্ষ থেকে একটি অনুসন্ধান করা হয়েছিল। গুরুতর সেই অভিযোগ তুলে ধরার পর আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি প্রথম আলোর পক্ষে ফেসবুকে পোস্ট করেছিলেন। একই অনুসন্ধানে ভারতীয় রয়ের সদস্য কালবেলার সন্তোষ শর্মার বিরুদ্ধেও গুরুতর সব অভিযোগ করেছিল বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন আলেম। সেই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীরা কালবেলা কার্যালয়ে অভিযোগ দিতে চাইলে আসিফ নজরুল তথ্য মন্ত্রণালয়কে চাপ দিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি বিজ্ঞপ্তি দেন। তথ্য মন্ত্রণালয় সেই বিজ্ঞপ্তি দেওয়ার পর আসিফ নজরুল সেই বিজ্ঞপ্তি শেয়ার করে আমাদেরকে হুমকি দেন, যদিও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামও সেই বিজ্ঞপ্তি শেয়ার করার প্রয়োজন মনে করেননি। প্রশ্ন হলো, আসিফ নজরুলের আগ বাড়িয়ে কেন সেই বিজ্ঞপ্তি শেয়ার করতে হলো? আসিফ নজরুল এবং প্রথম আলোর প্রভাব কতটা শক্তিশালী সেটা বুঝতে দুটি ঘটনা তুলনা করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠনের পর ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত সরকারের মুখপাত্রের ভূমিকায় ছিলেন। এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না, এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন। আওয়ামী লীগের পক্ষে শাখাওয়াতের এক বক্তব্যে মন্ত্রণালয়ে ছাড়তে হয়েছে প্রভাবশালী এই উপদেষ্টাকে। এবার চলুন প্রথম আলো আর আসিফ নজরুল কত শক্তিশালী সেটা দেখা যাক। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই, তুই নিশুদা দাদা, তোর মায়ে ঘুমায়, তোর মায়ে। নাটক চলচ্চিত্রের মাধ্যমে পরকীয়া সমকামিতা থেকে শুরু করে ইসলাম বিদ্বেষ, সমাজ ধ্বংসের অন্যতম মাস্টার মাইন্ড মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর দেশের শতভাগ মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তারপরেও ফারুকীকে সরানো যায়নি, কারণ আসিফ নজরুল এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক আনিসুলের অনেক পুরাতন নারী সাপ্লায়ার মোস্তফা সরোয়ার ফারুকী। আসিফ নজরুল দাবি করেছেন তিনি ফারুকীর উপদেষ্টা হবার বিষয়ে কিছুই জানেন না, কিন্তু আমাদের হাতে আসা তথ্য বলছে আসিফ নজরুল ফারুকীর অনেক পুরাতন বন্ধু। প্রায় এক যুগ আগে ফারুকী এবং তিশার বিয়েতে হাতে গোনা যে কজন মানুষ দাওয়াত পেয়েছিলেন, আসিফ নজরুল সেই ভাগ্যবানদের মধ্যে একজন। মোস্তফা সরোয়ার ফারুকীর মন্ত্রণালয়টিও আসিফ নজরুলের নিজের ছেড়ে দেয়া মন্ত্রণালয়। এবার প্রশ্ন আসতে পারে, ফারুকীর সাথে আসিফ নজরুলের সম্পর্ক আছে ঠিক আছে, কিন্তু প্রথম আলোর সাথে ফারুকীর সম্পর্কটা আসলে কি? এটাই আজকের অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসিফ নজরুলের মতো হানি ট্র্যাপে পড়ে যারা প্রথম আলোর হয়ে কাজ করতে বাধ্য হন, তাদের জন্য প্রথম আলোর সবচেয়ে বড় ফাঁদ হচ্ছে মেরিল প্রথম আলো, এবং সেই সাথে সম্প্রতি যোগ হয়েছে চরকি নামে আরেকটি প্রথম আলোর ওটিটি প্ল্যাটফর্ম। চরকি নামক ওটিটির চক্করে ফেলে বিভিন্ন নায়িকার মডেলদের ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখে আসিফ নজরুলদের মতো খদ্দের সংগ্রহ করে প্রথম আলো। নায়িকা মডেলদের সাথে বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে আজীবনের জন্যে জিম্মি করা হয় রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদেরকে। এই ফাঁদ তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেদওয়ান রনি আর মোস্তফা সরোয়ার ফারুকী, যার আড়ালে থেকে সব কলকাঠি নাড়েন প্রথম আলোর সাংবাদিক আনিসুল হক। মোস্তফা সরোয়ার ফারুকীর মতো একজন লম্পট কিভাবে উপদেষ্টা হলেন সে বিষয়ে সিদ্দিকুর রহমানকে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করতে অভিনেতা সিদ্দিকুর রহমান বলেন,
সবই ভারতের খেলা। রিহাবে আছিল ফারুকি, এটা তো জানি আমি। যখন রিহাবে ছিল তো অহংকার খাইনিও জানি আমি। এটা ইউনিভার্সাল ট্রুথ। সালারা দেখবি যে মানুষটাকে 90% মিডিয়ার মানুষ তাদের বিরোধী, 10% তার পক্ষের লোক পাওয়া যাবে কিনা সন্দেহ। সেই মানুষটা আমি পুরো অবাক হয়ে গেলাম। এটা তার বানাইছে প্রথম আলো, এটা তো প্রথম আলো, বেসিক্যালি প্রথম আলো, বুঝছি? ডেইলি স্টার প্রথম আলো। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন মিডিয়া স্টার লিমিটেডের অধীনে প্রথম আলোর মাধ্যমে পরিচালিত চরকি নামক প্রতিষ্ঠানটির প্রধান পরিচালনা কর্মকর্তা রেদওয়ান রনি, আর চরকিতে সবচেয়ে বেশি কন্টেন্টের যোগানদাতা মোস্তফা সরওয়ার ফারুকী। নারী খেকো আনিসুল, ফারুকী আর রনি 3 মাফিয়ার হাতে জিম্মি হয়ে আছে বাংলাদেশের মিডিয়া জগৎ। প্রথম আলো চক্রের ফাঁদে পা দিয়ে অনেক অভিনেত্রী অন্ধকার জগতে জড়িয়েছে, আবার যারা তাদের ফাঁদে পা দিতে রাজি হয়নি তাদেরও ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে। তো আজকাল তো দেখা যাচ্ছে শেখ হাসিনার তারাইয়া যেই জিনিসটা হয়েছে সেখানে সেই উপদেষ্টারা মানে উচ্ছিষ্ট করছে দেশটাকে। যেমন ফারুকির জন্য যখন এই ডক্টর ইউনূস বাইরে গেল, রাস্তাঘাট ভাইঙ্গা মানে শেখ হাসিনার মতে তার বদায় করতে চাইছে, সে নির্লজ্জভাবে নতুন উপদেষ্টাদের সাথে শপথ নিয়ে চাকরি করা শুরু করলে একদিনও চাকরি মিস করেন নাই। এই ফারুকি তো একটা সময় দেখতাম গাঞ্জা ছাড়া কিছু খায় না, হ্যাঁ। তারপরে তার একটু উন্নত হইলো অপি করিম রেছাইরা, তার আগে বন্যার সাথে ছিল, তার আগে যে গান গায় যে কালী মহিলাটা ভুলে গেছে নামটা, ভুলে গেছে। তারপরে সে এতটাই অমঙ্গলজনক ছিল যে তার ভাই ব্রাদাররা যে প্রথম 4 জন তো জীবন এরা জীবন, আমরা যখন শুটিং করতেছি আশুতোষ জন্য বাইনোকুলার, তিন্নিকে ওরা যৌন হয়রানি এবং তাকে শারীরিকভাবে মানসিকভাবে এতটাই ভারাক্রান্ত করছিল। আমরা মামুন আমাকে বলছে যে আশুতোষ শুটিংটা বন্ধ করে দিই, এবং একাধারে তো আমি তো গাঁজা খেতে দেখছি, পরবর্তীতে শুনলাম তিনি ফারুকী রিহাব করে আসছে। এটা আমার কথা না, এটা একদম আপনারা যারা ভীষণভাবে ওনার সাথে সম্পৃক্ত সিদ্দিক ওটা এখনও বলতেছে যাচ্ছে গেল। এই ফারুকীর কর্মকাণ্ড শুনবেন। আমি রাজীব নামে ওদের তখন ফার্স্ট 69-এর সময় একটা এডি খারাপ একটা কথা বলছে, তা আমি বললাম যে এই কথাটা তোমার মুখে মানায় না, তুমি কেন বললে যে এখান থেকে শিখছে। আমি উদাহরণস্বরূপ ওইখানকার এডি দিয়ে বললাম তোজু এইটা ওইটা। ফারুকী এতটাই মানে তখন গান্ধার তোটে ভুলে গেছে গে, সবই দরজা আটকাইয়া সব এডিগুলো রেখে আমাকে মাঝখানে এমন অপমান করলো, তোজু এরকম এরকম সেরকম। আমি না হতভম্ব হয়ে গেলাম। ওর এইটুকু মাথা ছিল না তখন, নন ম্যাট্রিক বা ম্যাট্রিক হইলে যা হয়, পড়াশোনার তো মানে গদ বাধা কিছু নেই। পোটেনশিয়াল কি দিছে, 3 সাম 4 সাম, তারপরে মানে যা তা আর কি। আবার আমারটা সময় পরকীয়া, এখন আমার প্রেমের কথা বলতেই পারে। তো আগে বলবো আপনারা উচ্ছিষ্ট করেন না দেশটাকে। ফারুকী আমি মেনে নিলাম, অনেক শিল্পী তোমাকে বাধাই দিয়েছে। এভাবে প্রথম আলো কেন্দ্রিক এক সিন্ডিকেট গড়ে উঠেছে মিডিয়া পল্লীতে, যাদেরকে সুবিধা দিতে আসিফ নজরুলের মাধ্যমে ফারুকীকে উপদেষ্টা বানিয়েছে প্রথম আলো। যে কারণে হানি ট্র্যাপের শিকার আসিফ নজরুল সারা জীবন গণতন্ত্রের পক্ষে কথা বলেও গোটা দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে ফারুকীকে উপদেষ্টা করে রাখতে বাধ্য হন। বর্তমান সরকারের প্রথম আলো চক্রের আরেক গুরুত্বপূর্ণ সদস্য প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। 5 আগস্টের আগে কখনো শফিকুলের নাম কেউ শুনেছেন কিনা তার সন্দেহ আছে। তারপরেও 15 বছর হাসিনার বিরুদ্ধে চুপ থাকা শফিকুল হঠাৎ করেই রং পাল্টে হয়ে গেলেন বিদ্রোহী সাংবাদিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধী পলিসির কারণে শফিকুল আলম এখন ভারতের বিরুদ্ধে কথা না বললেও তিনি সরকারের ভেতরে বসেই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। 5 আগস্টের 4 দিন পর 9 তারিখে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ্যে অভিযোগ তুলে শাহবাগে হিন্দুদের যে সমাবেশ হয়েছিল, সেই সংবাদ এএফপিতে প্রচার করে তিনি প্রথম বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিলেন, যে বিষয়টি তিনি ফেসবুকে পোস্ট করেছেন। এছাড়া রাহুল আনন্দের বাড়িতেও আন্দোলনকারীরাই নাকি অগ্নি সংযোগ করেছে এমন মিথ্যা গুজবও তিনি তার ফেসবুকে ছড়িয়েছিলেন। ডক্টর ইউনূসের আদেশ মান্য করতে ইদানিং শফিকুল হিন্দুদের উপর নির্যাতনের বিষয়টি অস্বীকার করলেও প্রেস সেক্রেটারি হবার আগ পর্যন্ত তিনি হিন্দু নির্যাতনের মিথ্যা গুজব তার ফেসবুকে প্রচার করেছেন, যা এখনও তার ফেসবুক ওয়ালে গেলে পাওয়া যায়। শফিকুলের আসল পরিচয় জানতে তার কিছু পুরাতন ফেসবুক পোস্ট দেখলেই চলবে। 2020 সালে শেখ মুজিবের ব্যবহৃত জিনিসের প্রদর্শনীতে গিয়ে মুজিবের পছন্দের কালো কোট পরে ছবি পোস্ট করেছিলেন শফিক।
অতীতে আওয়ামী প্রীতি এবং ইসলাম বিদ্বেষী এরকম অনেক পোস্ট রয়েছে শফিকুলের ফেসবুকে। 5 তারিখের পরেও অভ্যাসজনিত কারণে নিজের মুজিব প্রেম এবং ইসলাম বিদ্বেষী চিন্তার বহিঃপ্রকাশ ঘটছে তার বিভিন্ন লেখনীতে। 5 তারিখ শেখ মুজিবের মূর্তি ভাঙার ভিডিও শেয়ার করে শেখ মুজিবকে ইন্ডিপেন্ডেন্ট হিরো আখ্যা দিয়েছিলেন কথিত আওয়ামী বিরোধী সাংবাদিক শফিকুল আলম। আগস্টের 9 তারিখে শেখ মুজিবের নামের পরিবর্তে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তনে বেজায় কষ্ট পেয়েছিলেন শফিকুল আলম। শফিক লিখেছিলেন, শেখ মুজিবের নামের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দেওয়াটা একটা ফাজলামো। যারা মুজিবের নামের জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের নাম চেয়েছেন তাদের বিচারের দাবি করে শফিকুল আলম লিখেছিলেন, যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে ইব্রাহিমের নামের পরিবর্তে যোগেন্দ্রনাথ মণ্ডলের নাম দেয়া হোক। 15 বছর শেখ হাসিনা লুটপাটের উদ্দেশ্যে করা কোনো প্রকল্প নিয়ে শফিকের এত খারাপ লাগেনি যতটা মডেল মসজিদ করাতে লেগেছে। বিটিভির টকশোতে গিয়ে শফিক ক্ষোভ জানিয়ে বলেছেন, মডেল মসজিদ কেন বানাতে হবে? এই যে সরকারি ব্যয় আমার এত 560টা মসজিদ কেন করতে হবে? আমাদের মসজিদের কি অভাব পড়ছিল? বিএনপির ব্যাপারেও চরম বিদ্রোহী শফিকুল আলম। 5 তারিখের পর বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচন চাইলে শফিকুল বলেছিলেন, বিএনপি হাসিনাকে ক্ষমতা থেকে নামায়নি, অতএব বিএনপির কথা মতো তত্ত্বাবধায়ক সরকার তাদের মেয়াদ নির্ধারণ করবে না। সবকিছুর পর এখানেও প্রশ্ন আসতে পারে, প্রথম আলোর সাথে শফিকুল আলমের সম্পর্কটা কি? শফিকুল আলম সবশেষ এএফপির বাংলাদেশ ব্যুরো চিফ হিসাবে কাজ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব হওয়ার আগে তার জায়গায় তিনি প্রথম আলোর জঙ্গি বিষয়ক বিশেষ সাংবাদিক সাবিহা আলমকে বসিয়ে এসেছেন। যেই সাবিহার বিরুদ্ধে 15 মিনিটসের অনুসন্ধানে দেখানো হয়েছিল কিভাবে তিনি মেজর জিয়াউল হকের বাবাকে হুমকি দিয়ে মিথ্যে জবানবন্দি নিয়েছিলেন। আপনি বলছেন যে জিয়া হচ্ছে একরোখা এবং ধর্মান্ধ ছিল, এই বক্তব্যগুলিও আপনি কোন পরিস্থিতিতে দিচ্ছেন? তখন যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতির শিকার হয়ে আমি এটা বলতে পারি। এটা না হলে আপনাদের মানে অত্যাচার হয়ে যেত, আমিও তো হয়তো আয়না করে থাকতে। উনি বললো যে আমি সাংবাদিক ও নিউজ আই রিপোর্ট এগেইনস্ট সামথিং, মানে উনি নাকি উনি বিশেষ সাংবাদিক বললে যে জানেন আপনারা কিন্তু ক্ষতি হতে পারে। দেখো আমি একটু চেক করতেছি, বুঝলেন? মানে যদি আমি মানে ওনার পক্ষে আনসার না করি তাইলে আমারও তো আয়না করে দিচ্ছে, মানে কিডন্যাপ করে ফেলি। প্রথম আলোর মতিউরের আরেক বন্ধু টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, তাকে বসানো হয়েছে দুদক সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদে। 75 বছর বয়সী ইফতেখারুজ্জামান এক স্বৈর শাসক হিসেবে নিজের পদ আঁকড়ে বসে আছেন টিআইবিতে, যেখানে তার নিজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে টিআইবির রিপোর্ট জালিয়াতির। যেহেতু সরকারের সাথে ডক্টর ইফতেখারুজ্জামান বা টিআইবি যে নির্বাহী পরিচালক, ওনার সাথে কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে একটা মহরম বা যোগাযোগ আছে। বিশেষ করে তখনকার প্রধানমন্ত্রী খুব প্রভাবশালী উপদেষ্টা জনাব এসটি ইমাম ও ঘর রিজভী বলা যায় উনি খুব স্নেহভাজন ছিলেন। এখন অনেকটা বলা যায় এই সম্পর্কের কারণে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকার যাতে করে কোনো প্রকার ব্যয়কায়দা না পড়ে এবং টিআইবিও যেন ঝুঁকিতে না পড়ে বা শেখ হাসিনার বিরাগ ভাজন না হয়, তখন উনি যে কাজটা করেছেন এই রিপোর্টটাকে তামাদি করে দিয়েছেন। উনি প্রকাশ না করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই রিপোর্টটা যদি প্রকাশ পেত তাহলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে যারা আছে বা দাতা সংস্থাগুলোকে জানতে পারত যে বাংলাদেশে উচ্চ পর্যায়ে কিভাবে দুর্নীতিগুলো সংগঠিত হয়, আয়োজিত হয় এবং দুর্নীতির যে সাথে যুক্ত যারা মানে বলা যে প্লেয়ার বা খেলোয়াড় তারা কিভাবে সেখানে খেলে, হ্যাঁ, কার কি রোল থাকে এবং সেটার প্রভাব কি আমাদের দেশবাসী খুব ভালোভাবে জানতে পারত। টিআইবির সাবেক কর্মকর্তা রেজাউল করিমের করা কয়েকটি রিপোর্ট সহ বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে করা গুরুত্বপূর্ণ কয়েকটি রিপোর্ট গায়েব করে দিয়েছিলেন ইফতেখারুজ্জামান। ইফতেখারের মাধ্যমে প্রথম আলো আসিফ নজরুল গং তাদের পছন্দের দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানানোর অপতৎপরতা শুরু করেছেন। ইফতেখারুজ্জামানের নেতৃত্বে সংস্কার কমিশনের নামে কালক্ষেপণ করে দুর্নীতিবাজদের সম্পত্তি বিক্রি এবং হস্তান্তরের সুযোগ করে দেওয়া হয়েছে, অথচ অত্যন্ত সৎ এবং নীতিবান হিসেবে পরিচিত সাবেক বিচারক মোতাহার হোসেনের নাম প্রস্তাব করা হলেও আসিফ নজরুল সেটা আটকে রেখেছেন, কারণ মোতাহার হোসেনকে তিনি তারেক রহমানের ঘনিষ্ঠজন মনে করেন। আসিফ নজরুলের সাফ কথা, তারেক রহমানের ঘনিষ্ঠ কেউ দুদকের চেয়ারম্যান হতে পারবে না। 71 টিভির টকশো রিজার্ভ আলোচক, জঙ্গি বিশেষজ্ঞ ভারতীয় আরেক রয়ের এজেন্ট
ডেইলি স্টারের সাংবাদিক গোলাম মর্তুজা। 2018 সালে নির্বাচনের আগেও তারেক রহমান আর খালেদা জিয়াকে জঙ্গিদের নেতা বলা মর্তুজা হঠাৎ করে আওয়ামী বিরোধী ভিডিও আপলোড করা শুরু করেন ইউটিউবে। সেখান থেকে প্রথমে ডেইলি স্টার, সবশেষ আসিফ নজরুল মাহফুজ আনামের তদবিরে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির পদ বাগিয়ে নিয়েছেন আওয়ামী এই সাংবাদিক। আর এর সবকিছুই হচ্ছে ভারতীয় চক্র প্রথম আলো ডেইলি স্টারের পরামর্শে। হঠাৎ করে রং পাল্টানো গোলাম মর্তুজা আওয়ামী লীগের দালালিটা পুরোপুরি এখনও ছাড়তে পারেননি। দুদিন আগেও গোলাম মর্তুজা ডিবিসির টকশোতে বলেছেন সরকার শেখ মুজিবকে জাতির পিতা না মানলেও শেখ মুজিব নাকি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন বাংলাদেশে। আর এটাই হচ্ছে সাংবাদিক গোলাম মর্তুজার আসল চেহারা। বঙ্গবন্ধু জাতির জনক হিসেবে যেভাবে ছিল সেভাবে থাকতে দিলেই সবচেয়ে ভালো হতো। বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে, সেই বঙ্গবন্ধুর আরেকবার মূল্যায়ন হবে এদেশে। এভাবেই প্রথম আলোর সব আওয়ামী চেতনাধারী বুদ্ধিজীবীদেরকে সরকারের গুরুত্বপূর্ণ সব জায়গায় বসিয়ে প্রথম আলো আর ভারতের অবস্থানকে শক্তিশালী করছেন আসিফ নজরুল। আসিফ নজরুল যে মন থেকেই সবকিছু করছেন তা নয়, অনেক কিছু সে না চাইলেও করতে হচ্ছে, কারণ আসিফ নজরুল অনেক আগে থেকেই তার আলু আরেকজনের ক্ষেতে বর্গা দিয়ে রেখেছেন। এই আলুর দোষে পুরো আইন মন্ত্রণালয় এখন আওয়ামী লীগ দখলে নিয়েছে। আসিফ নজরুল যেন নীরব এক দর্শক। বিষয়টা একদমই হাস্যকর নয়। আপনি কি জানেন আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারীকে? আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারী হচ্ছেন শামসুদ্দিন মাসুম, যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মূল হোতা সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের ব্যক্তিগত সহকারী ছিলেন। নরেন্দ্র মোদীর সবশেষ নির্বাচনে জয়ী হবার পর শেখ রেহানার সাথে সফর সঙ্গী হয়েছিলেন আসিফ নজরুলের PS শামসুদ্দিন মাসুম। আপনার কাছে নিশ্চয়ই অবাক লাগছে যে খায়রুল হকের কারণে বাংলাদেশের সব সংকটের সূচনা তার PS কিভাবে আসিফ নজরুলের PS হয়। শুধু PS নয়, আইন মন্ত্রণালয়ের সব কলকাঠি নাড়ছেন শামসুদ্দিন মাসুম। আসিফ নজরুলকে ভাঙিয়ে মাসুম এরই মধ্যে শুরু করেছেন ব্যাপক চাঁদাবাজি। মাসুমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রেবেকা মোহাম্মদ মিমি নামে এক নারীকে বিয়ের আশ্বাস দিয়ে গর্ভে সন্তান দিয়ে ছুঁড়ে ফেলার। স্থানীয় একটি পত্রিকায় মিমি অভিযোগ করেছেন মাসুমকে বিয়ের জন্য চাপ দিলেও তিনি আইন উপদেষ্টা আসিফ স্যারের ভয় দেখাচ্ছেন। মিথ্যে মামলা দিয়ে মিমিকে জেলে ঢুকানোর হুমকিও দিচ্ছেন আসিফ নজরুলের ব্যক্তিগত সহকারী শামসুদ্দিন মাসুম। মাসুম যাই করুক, আসিফ নজরুলের আসলে কিছু করার নেই, কারণ তিনি মাসুমের কাছে জিম্মি। আসিফ নজরুল কেন মাসুমের কাছে জিম্মি সেটা বের করতে পারলেই আজকের পুরো অনুসন্ধানের মূল রহস্য বেরিয়ে আসবে। শামসুদ্দিন মাসুম আসিফ নজরুলের ঘনিষ্ঠ হবার আগে আইন মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা উম্মে সরাবন তহুরাকে আসিফ নজরুলের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু উম্মে তহুরা যে শামসুদ্দিন মাসুমের বেড পার্টনার সেটা আসিফ নজরুল একেবারেই জানতেন না। যতদিনে জেনেছেন ততদিনে আসিফ নজরুলের গোপন ভিডিও তহুরার হাতে। সেই ভিডিওর ভয় দেখিয়ে আসিফ নজরুলের PS-এর চেয়ারে বসানো হয়েছে শামসুদ্দিন মাসুমকে। আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুলের চেয়ার বড় হলেও ক্ষমতায় মাসুম আর তহুরা সবার চেয়ে উপরে, আর তাদেরকে দিয়ে প্রথম আলো আওয়ামীপন্থী কর্মকর্তাদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসিয়ে যাচ্ছেন। এখানে প্রশ্ন আসতে পারে, তহুরা মাসুমের সাথে প্রথম আলোর সম্পর্কটা কি? আসিফ নজরুলকে হানি ট্র্যাপে ফেলা উম্মে তহুরা ছিলেন প্রথম আলোর সাংবাদিক। এ ধরনের অভিযানে কাজে লাগাতেই প্রথম আলো তহুরাকে জুডিশিয়াল সার্ভিসে চাকরি নিয়ে দিয়েছিলেন। অনেকদিন আগে প্রথম আলো রয়ের রোপণ করা সেই গাছে এখন ফল ধরতে শুরু করেছে, আর আসিফ নজরুল সেই ফলের ছুঁড়ে ফেলা বিচির মতো অসহায়। মাসুমের মাধ্যমে আসিফ নজরুল তার নিয়োগ বদলি বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। সূত্র জানিয়েছে আসিফ নজরুল তার স্ত্রীকে আমেরিকা পাঠানোর প্রস্তুতি নিয়েছেন এবং 5 তারিখের পর থেকে 2 হাত ভরে টাকা কামাচ্ছেন এবং সেই টাকা যুক্তরাষ্ট্রে পাচার করবেন বলেও তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন। এরই মধ্যে তার ঘনিষ্ঠ এক সাংবাদিকের মাধ্যমে $1.3 মিলিয়ন দিয়ে বাড়ি কেনার চেষ্টা করছেন আসিফ নজরুল। আপনি সংস্কার আমার তো এই সংস্কারের প্রতি এখনো বিশ্বাস নাই। তো আসিফ নজরুল, আপনি এত ছাত্রদের নিয়ে এত চিল্লাপাল্লা করেন, হই হুড়স্থুল করেন যে সংস্কার করে নাকি উল্টাইয়া দিবেন, তো আপনি 23 জন বিচারপতি নিয়োগ দিচ্ছেন কেন? এই সংস্কারটুকু না করে 23 জন বিচারপতি নিয়োগ দিচ্ছেন কেন? এভাবেই চলছে আসিফ নজরুলের সংস্কার। একদিকে ভারতীয় গোয়েন্দাদের শাখা অফিস ডেইলি স্টার প্রথম আলোর এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগকে বাঁচানোর সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসিফ নজরুল। মাঝখানে যে স্বপ্ন নিয়ে মানুষ জীবন দিল তাদের সেই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হবার পথে। তারপরেও আমাদের দেশের কিছু মানুষ স্বপ্ন দেখে আসিফ নজরুলের হাত ধরে এই দেশ সিঙ্গাপুর হবে। তাদের সাথে আমিও একটু স্বপ্ন দেখতে চাই, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বাস্তবেও কিছু একটা হতে হবে। কিন্তু আসলেই কি বাস্তবে কিছুই হচ্ছে? আসিফ নজরুল সারা জীবন প্রবাসীদের জন্য মায়া কান্না করে আসলেও কার্যত প্রবাসীদের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, অথচ সেই মন্ত্রণালয়টি এখন তার অধীনেই। এখনও সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যে যেতে আগের মতোই বাড়তি টাকা গুনতে হয়। এখনও কেউ মারা গেলে তাদের লাশ আনার টাকাটাও ওই পরিবারগুলোর জন্য বোঝা হয়ে দাঁড়ায়।
সারা বছর ভারতের বিরুদ্ধে কথা বলে বিডিআর হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আসিফ নজরুল। বিডিআর জওয়ানদের ছাড়ার কোনো ব্যবস্থা নেই। আওয়ামী বিচারকেরা এখনও পর্যন্ত তাদের বিচার কার্য চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ আমলে জেলে যাওয়া রাজনৈতিক বন্দীরা এখনও জেলে পচে মরছেন, অথচ আসিফ নজরুলের কোনো ভ্রুক্ষেপ নেই। তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলোর ক্ষেত্রে আইনের দোহাই দিয়ে আটকে রাখা হয়েছে। মাহমুদুর রহমানের মতো বিপ্লবীকে আইনের দোহাই দিয়ে জেলে ঢোকানো হয়েছে। কথায় কথায় আইন শেখানো আসিফ নজরুলকে উত্তর দিতে হবে কোন আইনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আসিফ নজরুল উপদেষ্টাই বা হয়েছেন সংবিধানের কোন ধারায়? পুলিশ ধরার পর 3 হত্যা মামলার আসামি মুন্নি শাহ কোন আইনে ছাড়া পেলেন? রাতের আধারে আনোয়ার হোসেন মঞ্জুর কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে তারপর তাকে ছাড়তে বাধ্য করা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? আইন উপদেষ্টার চাচা শ্বশুর হলেই কি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে বিদেশে পাঠিয়ে দেওয়া যায়? তাহলে জাফর ইকবালকে আসিফ নজরুল কোন আইনে পালিয়ে যেতে সাহায্য করেছেন? সারা দেশে হত্যা মামলার আসামিরা নির্দ্বিধায় কোন আইনের বলে ঘুরে বেড়াচ্ছেন? বাংলাদেশের সংবিধানের কোন ধারায় তাদেরকে বাঁচানো হচ্ছে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে প্রথম আলোর তত্ত্বাবধানে সরকারের একটি অংশ আওয়ামী লীগকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এত কিছুর পরও বিএনপি জামায়াতের এক শ্রেণীর নেতারা প্রথম আলো ডেইলি স্টারকে বাঁচাতে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, অথচ 15 বছরে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর কারিগর এই প্রথম আলো। শুধু বাংলাদেশ নয়, খালেদা জিয়া এবং তারেক রহমানকে জঙ্গিদের নেতা হিসাবে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছে এই প্রথম আলো ডেইলি স্টার। 2024 সালে বলে রাখলাম, প্রথম আলোকে ভারতমুক্ত করতে না পারলে এদেশকে আবারও ভুগতে হবে। সমস্যা হলো যেদিন বুঝবেন সেদিন আর কিছুই করার থাকবে না। ভারত আর আওয়ামী লীগ যদি আরেকবার সুযোগ পায় তাহলে এই দেশকে আর কখনোই স্বাধীনতার সূর্য দেখতে দেওয়া হবে না। কে কোন দল করে জানি না, শুধু এতটুকুই বলবো, প্রথম আলোর পক্ষে যে কথা বলবে সেই ভারতীয় দালাল। অতএব প্রথম আলো আর স্বাধীনতা একসাথে বাংলাদেশের মানচিত্রে থাকতে পারে না। এটা কোনো পত্রিকা নয়, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার বাংলাদেশি একটি শাখা। আমরা কোনো পত্রিকা বন্ধ চাই না, কিন্তু প্রথম আলোর বিরুদ্ধে যে মানুষ হত্যার ভয়াবহ অভিযোগ উঠেছে তার বিচার যতদিন না হবে ততদিন তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। তাদের পাশে যে দাঁড়াবে তাকেই শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। আল্লাহ হাফেজ।